শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর ঘড়ির কাঁটা তো সকাল 5:30, জেগে গেছি বেশ একটু আগেই। আর স্বপ্না আমাকে একদিন জিজ্ঞাসা করছিল যে তুমি কখন ঘুম থেকে ওঠো। জানো তো, আমি কিন্তু বেশিরভাগ দিনই 5টা থেকে 5:30টার মধ্যে ওঠার চেষ্টা করি। তবে মেয়ের সাথে আছে তো সেই কারণে কিন্তু আজকে আর 5টায় উঠিনি, বা এই কয়েকদিন ধরে একটু লেট করেই কিন্তু আমি উঠছি, কারণ রাত হয়ে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে, সেই কারণেই। আর তোমরা যারা যারা কমেন্টস করছো আমি কিন্তু ঠিকঠাক করে রিপ্লাই দিতে পারছি না, আমার একটু দেরি হয়ে যাচ্ছে। কখনো ভোরবেলায় ধরো 5টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, আজ কিন্তু আধ ঘন্টা মতন টাইম নিয়ে আমি তোমাদের অনেকের রিপ্লাই সকালবেলায় দিয়ে দিয়েছি, কারণ রাতেবেলা দিতে পারিনি, খুব ঘুম চলে এসেছিলো। আর ব্লগটা রাতে শেষ করতে দেরি হলে কিন্তু সকালে আমার কাজ করতে দেরি হয়ে যায়। আর একটা সময় ছিল যে সকাল 5:30 মানে আমাদের কাছে তো মাথায় বাজ পড়ে যাওয়ার সমান। সকাল 7টাতে ডাকলেও কিছুতেই উঠতে চাইতাম না। বিশেষ করে বন্ধুরা বিয়ের পরে এই জিনিসটা হয়েছিল। আমার ভীষণ লজ্জা লাগতো। আমার শ্বশুর বাড়িতে সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত। আর আমার শ্বশুর শাশুড়ি মা তো বয়স্ক মানুষ ছিল, সে তাদের তো রাতে ঘুমই হতো না, ভোর রাত থাকতো উঠে বসে থাকতো। আর আমার ছোটো ননদ বাইরে থাকতো, সেও স্কুল যেত, অঙ্গনারী চাকরি করতো, এখনও করে। তো সে যখন যেত সকালবেলা তার স্কুল যাওয়া, সে স্কুলটা একটু দূরে, তো সেও সকাল সকাল উঠে পড়তো। আমি আর আমার ননদের মেয়ে দুজনা ঘুমাতাম, কিন্তু আমি তো বাড়ির বউ, আমাকে তো উঠে পড়তেই হবে, বাচ্চাটা ঘুমোতো। আর আমার সেই সময় বন্ধুরা ভীষণ বিচ্ছিরি একটা অবস্থা ছিল, কিছুতেই উঠতে ইচ্ছা করতো না। আর উঠতাম লজ্জায় পড়ে, উঠে গিয়ে বসে থাকতাম, মা চোখ বন্ধ হয়ে আসতো, সেটা বলাও যেত না। আবার কি বলতো, আমি চোখ খুলতেই পারতাম না। যদি আমার চোখ টেনেও ধরতো কেউ, তাহলেও কিন্তু এই যে আমার মেয়ের মতন অবস্থা, এই রকম আমার কিন্তু ছিল। শুধু যে আমার ছিল তা নয়, আমার বয়সে সবারই কিন্তু ছিল। তো মেয়েকে প্রত্যেক দিন সকালবেলা, এটা আমার ডিউটি, তোমাদের দেখাই না দেখাই, 1 গ্লাস জল এখন আমি খাওয়াই। আবার যখন ও ব্রেকফাস্ট করতে যাবে তার আধ ঘন্টা আগে, রুটি বানানোর আধ ঘন্টা আগে কিন্তু আবার দিই। আর মেয়েকে বললাম তাহলে আবার শুয়ে পড়ো, দিয়ে ও আবার শুয়ে গেছে। আর কি করবে এখন উঠে, যাক গে শরীরটাও তো খুব একটা বেশি ভালো নয়, তো সেই কারণে। তবে যদি আমার মেয়ের এই বয়সে বিয়ে হয়ে যেত তাহলে কি হতো বন্ধুরা, তাহলে কিন্তু ওকে ধরো যদি ও চাকরি বাকরিও করতো, তাহলেও কিন্তু ওকে সমস্ত দায়িত্ব সংসারে নিতেই হতো, যেহেতু বাড়ির বউ হতো, নিতেই হয় না, বয়স ওর যা খুশি হোক না কেন। কারণ আমাদের তো এই বয়সে কি ধরো আর 1-1.5 বছর পর কিন্তু আমার বিয়েও হয়ে গেছিলো। তাই মাঝে মাঝে ভাবি যে এই মেয়েটাকে এত আদর যত্ন করি, তো এই মেয়েটা যদি বিয়ে হয়ে যায়, তখন কিন্তু একটা বাড়ির যখন বউ হয়ে যায়, তখন কিন্তু কেউ আর ওর বয়সটার দিকে তাকাবে না, তখন ওর ঘাড়ে কিন্তু অনেক অনেক দায়িত্ব চাপিয়ে দেবে, তাই না বন্ধুরা? তো মেয়ের এই বয়সটা দেখলে না আমার ওই রকমটা আমার নিজের সময়কার কথাগুলো মনে পড়ে, যে আমাদের মেয়েদের জীবনে এত আদর যত্ন করে আমরা মা বাবারা বড় করি, শ্বশুর বাড়িতে কিন্তু তার মূল্য অনেক অনেক কম থাকে। মূল্যটা কিন্তু বেশিরভাগ বাড়িতেই, তবে সবাই যে হয় তা নয়, মূল্য কিন্তু কমই দেয় না। তার যে দুঃখ বা তারও কষ্ট হতে পারে, সে যে ছোট, এই ছোটোটা কিন্তু কখনো ছাড় দেওয়া হয় না শ্বশুরবাড়ির লোকদের কাছে, তাই না? এটা সব বাড়ির ক্ষেত্রেই আমি দেখেছি, 2-1টা বাড়ি হয়তো আছে, আমার চোখে তারা পড়েনি এখনো পর্যন্ত। আর বন্ধুরা অনন্যা আমার উপরে মনে হয় একটু অভিমান করেছে। ও আমাকে লিখেছে, সোনা বন্ধু তুই আমাকে একদমই ভুলে গেছিস, আমি বুঝতে পারছি আগের মতন তুই আমাকে ভালোবাসিস না। একদম ভুল জানে অনন্যা, কিচ্ছু জানে না। আমি তোকে একদম ভুলে যাইনি, আর আমি তোকে অনেক ভালোবাসি। আর পুরো 2 বছর জার্নি, আমার ইউটিউব জার্নি যবে থেকে তবে থেকে তুই আছিস, সাথে মধুমিতা, চৈতালি, এরা একদম কন্টিনিউ রয়েছে এখনও পর্যন্ত। পায়েল ছিল, কিন্তু পায়েল চলে গেছে, আমাকে আর করে না কমেন্টস। তো যাই হোক, আমি তোকে কোনো দিন ভুলবো না, আজ কেন কোনো দিন ভুলবো না। যেমন পায়েল কমেন্টস করে না আমাকে, তারপরেও ওকে আমি ভুলতে পারি না, সেরকম তোকে আমি কোনো দিন ভুলবো না। তুই আমার সাথে প্রাণে একদম অন্তরে আছিস, তো অনেক অনেক ভালোবাসি বন্ধু, তুই আমায় ভুল বুঝিস না। হ্যাঁ, হয়তো প্রত্যেক দিন তোকে আমি বলতে পারি না, কারণ আরও অনেক অনেক বন্ধু থাকে, তুই তো বুঝবি আমাকে, বল। তুই তো আমার একদম সমঝদার বন্ধু যাকে বলে। তো অনেক ভালোবাসা বন্ধু তোকে। তোর কথা আমি সারাক্ষণই বাড়িতে মেয়ের সঙ্গে বলতেই থাকি, বিশেষ করে কয়েকজনা তোরা আছিস যাদের কথা আমি না বললেই নয়, সেগুলো ভীষণভাবে কিন্তু আমার সারাদিন সমস্ত কাজের মাঝে তোরা থাকিস, তাই অনেক ভালোবাসি। আর তুই কমেন্টস করবি রোজ আমাকে, ছোট করে হলেও করবি, সব সময় বড় হয়তো সম্ভব হয় না, কিন্তু ছোট হলেও করবি। যেরকম মধুমিতা আমাকে কিন্তু সব সময় ছোট হলেও করে ও আমাকে।
তো অনেক ভালো থাকিস আর নিজের শরীরের যত্ন নিস। আর সোনা বাবাটা কেমন আছে কমেন্টসে অবশ্যই জানাস। আর বন্ধুরা, এই যে টেবিল ক্লথটা আমি পরিষ্কার করছি খুব আলতো আলতোভাবে, এটার দাম কত হবে বলতে পারবে? অনেক সস্তায় কিনেছি, কিন্তু যতই সস্তায় কিনি যত্ন কিন্তু একেবারে লাখো টাকার সমান যত্ন আমি সব সময় করার চেষ্টা করি। তো আস্তে আস্তে উল্টে পাল্টে আমি এটাকে দেখো একদম একটা কাপড় দিয়ে তার মধ্যে মানে আগে ডিটারজেন্ট দিয়ে করছি, কারণ এটাতে যদি কোনো শক্ত কিছু দিয়ে ঘষি এটা কিন্তু ছিঁড়ে যাবে, কারণ এটার দাম মাত্র হচ্ছে 100 টাকা। তো 100 টাকার জিনিস তো ওরকমই হবে, কিন্তু যত্ন করে রাখলে অনেক দিনই যায়, তাই না? তবে মেয়ে বলেছে এই টেবিল ক্লথটা খুব বাজে দেখতে, এত প্রিন্টেড, এত কালারফুল, তুমি কিন্তু এটাকে আর পাতবে না। আমি বললাম না বাবান, পাতি ওরকম বলে না, 100 টাকা দিয়ে কিনেছি। তো আমি ঠিক আছে, পুজোর সময় যখন একটা হোম ট্যুর ভিডিও করব, তো তখন আমি একটা লাইট কালারে তোর পছন্দ মতন কিনবো, ঠিক আছে? আর ততক্ষণ কিন্তু এটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে আবার পেতে রাখি, নাহলে টেবিলটা নিচের মানে নোংরা পড়ে থাকবে। তো বলেছে আচ্ছা ঠিক আছে পাতো। আর বলে দিয়েছে জানো বন্ধুরা, এরপরে যা যা জিনিস কিনবে সব কিন্তু লাইট লাইট কালার কিনবে। আমি বলেছি না আমার লাইট ভাল লাগে না, আর ক্যামেরাতে লাইট কালার খুব একটা কিন্তু ফোটে না, সেই জন্য আমি ডিপ কালার কিনবো। তখন বলছে ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই কেনো, কিন্তু তুমি তাহলে আমাকে বলবে না যে এটা বাবান ভালো লাগছে। আমি কিন্তু তখন সেটা আর বলবো না কিচ্ছু, আমাকে বকছে জানো। আমি বললাম ডিপ ডিপ কালার ক্যামেরায়। বন্ধুরা তোমরা বলো তো সুন্দর লাগে না দেখতে? আমি বললাম দেখ সবাই আমার বেডশিটগুলো কত সুন্দর বলে, তুই শুধু আমার বেডশিটগুলো পছন্দ করিস না। ও বলে কি ডিপ ডিপ কালার তোমার বেডশিট? আমি বললাম হ্যাঁ ডিপ কালারই তো ভালো, নোংরা কম হয় না, সাদা কালারগুলো আরও পাতি না, না ও আসলে পরে। তো সেই জন্য কিন্তু মেয়ে আমাকে বেশি করে বলে যে এত ডিপ কালার কেন কেন। আগে একদিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার যে টবের গাছগুলো আছে ওগুলো মাটি খুঁড়ে দিচ্ছিলাম, তো আমাকে কিন্তু অনুশীলা জিজ্ঞাসা করেছিল খুললে কি হয়। দেখো খুললে কি হয়, মাটির উর্বরতা বাড়ে, তার উপরে হচ্ছে জলের যে সার্কুলেশনটা মানে জলটা খুব ভালোভাবে কিন্তু গাছের প্রত্যেক গোড়ায় গোড়ায় যায়। তো মাঝে মাঝে খুঁড়ে দিলে গাছটা প্রাণোচ্ছল থাকে, ভীষণ ভালো হয়, মাটিটা ভালো থাকে আর কি। তো সেই কারণেই কিন্তু খুঁড়ে দিতে হয় মাঝে মাঝে। আর যদি সার পাও তো মাঝে মাঝে এই মাটি খুঁড়ে দিয়ে হালকা করে সার দিয়ে দিলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকে। তো আমার হাজব্যান্ড এটা আমাকে বলেছে, তার উপর আমাকে চৈতালিরাও বলেছে, আরও অনেকেই বলেছে। এর আগে তো আমাকে বলেছিল হচ্ছে সুনন্দা, তো সে তো আর এখন আমাকে কদিন ধরে আর করে না কমেন্টস। আর সুনন্দাকেও আমি মিস করি, সুনন্দা বলেছিল যে ও বাড়ি আসবে, ও তো ব্যাঙ্গালোরে থাকে। তো কী হলো তারপর আর কিন্তু আমাকে কমেন্টস করেনি। আর সমস্ত কাজ সেরে এখন যাব বাজারে, আর কিছু শেয়ার করলাম না। বাজার থেকে দেখো আজকে আমি কত মাছ নিয়ে এসেছি, শোল মাছ, তেলাপিয়া মাছ, ছোট মৌরলা মাছ, আর হচ্ছে একটা ছোট কাতলা মাছ। তো এই কিন্তু আজকের বাজার। আর তারপরে হুটো পাটা করে আচ্ছা দেখো লিচু দিয়েছি মেয়েকে, আর একটা রুটি, আম, ডিম সেদ্ধ, এটা মেয়ের, আর এই থালিটা কিন্তু আমার। আমি কিন্তু ডিম নিইনি, আর আমি একটা রুটি দেখেছো কত মোটা বানিয়েছি, বিরক্ত লাগছিল একদম বানাতে, কিন্তু যাই হোক চটপট দুজনে খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমি কী নিয়ে এসেছি এক ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকে এই সিজনের প্রথম কিন্তু আমি এনেছি লিচু, আমি ভুলেই যাচ্ছি লিচু নামটা বলতে গিয়ে। এই দেখো 4টে পাইপ আজকে চেয়ে এনেছি। এর আগের দিন জানো তো পাইপ মানে আমি নিতেই দোকানে ভুলে গেছিলাম, তো আগের পাইপ ছিল ঘরে, সেগুলোই ধুয়ে ধুয়ে মেয়েকে বারবার দিচ্ছিলাম। আর এই দেখো এখানে নিয়ে এসেছি মেয়ের জন্য 4টে ডাব। তো ডাব আমি প্রত্যেক দিনই একটা করে দেওয়ার চেষ্টা করছি, ডাবের বিকল্প কিচ্ছু হয় না, কোনো ফ্রুটসে হয় না, এত উপকার। তো যাই হোক কিছু আমও নিয়ে এসেছি, আর এই লিচুও নিয়ে এসেছি। আর এখানে দেখো ভেন্ডি, ঝিঙে, বরবটি, তারপরে আছে পটল, উচ্ছে, আবার এই কচুটা আগের দিনের আমার, আমি নিয়ে আসলাম এখানে, কাঁচকলা। আর এখানে দেখো 5 টাকা করে, বন্ধুরা ভাবতে পারছো এক একটা আটি কলমি শাকের আমি 2টো নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো আর একটা লাল নোটে শাক, এটা ভীষণ নরম হয়, তো আমি কিন্তু সেই নোটে শাকও 10 টাকার এখানে এনেছি, এটাও আমাদের মামের 2 দিন মানে হয়ে যাবে। তো দেখো আজকে অনেক কিছু নিয়ে এসেছি, বসে বসে এসিতে ঠান্ডাও হয়ে যায় আর কাজটাও করে নিই। এইভাবে কিন্তু তোমরাও কাজ করবে, আমি কিন্তু সব সময় করি, তোমরা দেখো। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমার তো ডাইনিং স্পেসে এসি নেই, তাই এখানেই বসি। আর মেয়ে কিন্তু শুয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে বলতে শুয়ে শুয়ে ওখান থেকে আমার সাথে কথা বলছে। আর আমি বললাম ঠিক আছে সবজিগুলো কাটি। আর আজকে না এইভাবে এখন পড়ে থাকবে, বাজার থেকে আসলে বন্ধুরা আমার একদমই কিন্তু এনার্জি লাগেই না,
কিচ্ছু করতে, এগুলো আমি অনেক পরে করব। তো কি করছি, তোমরা আমার সাথেই থাকো, কারণ সকালে প্রচুর কাজ করেছি, তার সাথে এসে আবার কিন্তু মেয়ে আছে না, কোনো সেদ্ধ ভাত খাওয়া যাবে না, কিন্তু একদম প্রপার রান্না আমাকে করতেই হবে। তো আমি শুরু করে দিয়েছি। আর এই লতিটা না আগের দিন কেটে রেখেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি সেটা, অল্প একটু লতি কিন্তু ছিল, আর ঘরে কিন্তু একটু চিংড়ি মাছও আছে। তো সেটা দিয়েই রান্না করব। মেয়ের ভীষণ প্রিয়, আর আমার মতন আমার বন্ধুদেরও অনেক প্রিয়, অনেকেরই। আর আগের দিন আমি বলেছিলাম যে তোয়ালে মাথায় দিয়ে তোমরা কারা কারা শো, শুধুমাত্র আমি একজনাকেই পেয়েছি, আর তাছাড়া কিন্তু সবাই হচ্ছে আমার মতন, মানে একদম আমরা সবাই মিডিল ক্লাস, আমরা কিন্তু হাই ক্লাস না, কারণ আমরা তোয়ালে মাথায় দিলে আমাদের মাথা সত্যিই গরম হয়ে যায়। যে মাথা দেখবে কীরকম লাগে না একটা, সবাই কিন্তু আমার সাথে একমত হয়েছে। তখন আমি বুঝলাম আমি যা, আমার বন্ধুরা সবাই তা। তো বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগছিলো যে দেখলাম যে না, আমি আমার বন্ধুরা একদম এক এক সেম সেম না। আমার মেয়ে বলছে বাহ কী খুশি মা যে সবাই এক তোমরা। বললাম হ্যাঁ বাবা, আমরা সবাই এক, আর তার সাথে আমার মেয়েও অবশ্য এক। আমার থেকেই আমার মেয়েও শিখেছে, দিলে পরে ও মাথা থেকে সরিয়ে তারপরে শোয়ে। তো মেয়েকে আমি এটা কেটে দিলাম ফাঁকে এসে, তাহলে খেতে চাইছে না একদমই, জানো তো। এখন আর একটু শরীরটা মানে একটুখানি হয়েছে না, বলছে যে অনেক দিন তো খেলাম, আবার কত খাবো। আলাম রোজ খাবি, মানে আমি যতক্ষণ পারবো আর কি। যাই হোক, লতি চিংড়িটা রান্না করে ফেলেছি। আর এই যে গাঁটি কচু দিয়ে মাছ তো আমি ভীষণই ভালোবাসি, আর আমার মেয়ে ভীষণ ভীষণ ভালোবাসে। আদা জিরে বাটা দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো এটাই দিয়েছি, আর জিরে গুঁড়ো হলুদ নুন, আর কিচ্ছু না কিন্তু বন্ধুরা এর মধ্যে। আমাকে কে একজনা বললে যে একটু রান্নাটা অল্প অল্প করে শেয়ার করতে, তো আমি এই মশলা দিই বলে আমি আর বলি না। আর তাছাড়া তোমরা সবাই এত ভালো রান্না জানো যে আমার রান্না মানে খুব ছোট হয়ে যায় না, সেই জন্য আমি বলতে লজ্জা পাই। একটা তেলাপিয়া মাছও ভেজে দিয়েছি, আর ওটা নোটে শাক আর কচুরলতি, আর হচ্ছে তেলাপিয়া মাছের গাঁটি কচু দিয়ে কিন্তু একটা পাতলা ঝোল বানিয়েছি, একটু লেবুও নিয়ে নিলাম। তো দুজনেই কিন্তু বন্ধুরা খেয়েও নিলাম, দেখালাম না আর। তারপরে কিন্তু মা মেয়ে দুজনে এসেছি, এবার একটুখানি শুয়ে নিই। তো একটু শুয়ে মোবাইলে দেখাচ্ছিলাম যে কী রে বাবান দেখতো এটা কী জানি, আমি এখন ভয়েস দিতে এসে ভুলে গেলাম, কিছু একটা দেখাচ্ছিলাম জানো তো মেয়েকে। তো যাই হোক, এখন একটু মা মেয়ে ঘুমাই। আমার কিন্তু এসি চলছে, এর জন্যই কম্বলটা গায়ে দেওয়া, তোমরা বুঝতেই পারছো, নাহলে এই গরমে কোনো পাগল কিন্তু কম্বল গায়ে দেবে না। আর বন্ধুরা খুব তো গল্প করছি দেখো, মানে পারলে মেয়ে আমার ভেতরে ঢুকে যায়। আমি বললাম ক্যামেরা আছে কিন্তু, তখন আবার একটুখানি সামলেছে। যাই হোক, একটু শুয়েছি, মানে নজর বলে না, এত কপাল খারাপ আমার, হঠাৎ করে ঝড় উঠে গেছে। মেয়ে বলছে মামাম ঝড় উঠেছে। তাই আমি বললাম ঝড় উঠেছে তো এক্ষুনি যেতে হবে, ছাদে অনেক জামা কাপড় আছে। তো তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করলাম, ওটা হেনা খুলেছিল। দেখেছো কীরকম হাওয়া দিচ্ছে, আর কতগুলো জামা কাপড় কিন্তু পড়েও গেছে। তুমি দৌড়ে গেছি, এই সাদা জিনিসটা ঝুলছে, মানে আর মানে এক বিঘ হলে মাটিতে পড়ে যেত। ওই যে কয়েকটা মাটিতে পড়েও গেছে। এটা প্রত্যেক দিন হচ্ছে বিকেলবেলা। আর এগুলো কি বলো তো, মানে শুকিয়ে গেছে। তো ভেবেছিলাম যে আর একটুখানি পরে যাব, মানে একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, কিন্তু তা আর হলো না। আমার প্রত্যেক দিন জামা কাপড় মাটিতে পড়েই যাচ্ছে। আর দেখো এই যে জামাটা পড়ে গেছে, এটা আমি বেমালুম কিন্তু আমি দেখিনি, এখন আমি এডিট করতে এসে দেখছি এটা। তো আর কি করব, কিছু করার নেই। তো যাই হোক, প্রত্যেক দিনের মানে এই দৌড়ে আসা আর যাওয়াতে ভয় লাগে না, সিঁড়ি দিয়ে পড়ে টরে যাবো। আর এটা দেখো মাটিতে ঠেকতে ঠেকতে যাচ্ছে, তবে আমার সিঁড়িটা পরিষ্কার তাই। আর আমি হাঁপিয়ে গেছি পুরো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।